Hello everyone, welcome back to our channel Nexus Academy Maths and Science. আমি সুপ্রতিম আর আজকে আমি যে সিরিজটা চলছিল ইকুয়েশনের ওপর তার পার্ট 5 নিয়ে কিন্তু চলে এসেছি। আজকের পার্টে মেনলি আমরা ক্লাস 9 এ যেটুকু পোরশন ইকুয়েশনসের উপরে স্টাডি করি অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল সেইটুকু পোরশনকে ডিটেইল স্টাডি করব। ঠিক আছে, এর আগের যে তিনটে ভিডিও এসেছিল সেই তিনটে ভিডিও বেসিক্যালি ক্লাস 8 এ যেটা থাকে অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল সেই কনসেপ্টের উপরে ছিল তিনটে ভিডিও, যেখানে আমি পুরো চ্যাপ্টারটা কভার করেছি ক্লাস 8 এর। ওই যে চ্যাপ্টারটার নাম ছিল না যে সমীকরণ গঠন এবং সমাধান কোষে দেখি 19 আই গেস তাই ছিল। সো আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এ যেটুকু পোরশন আমরা ইকুয়েশনস হিসেবে পড়ি অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল সেটা কিন্তু আমরা সলভ করব, সেই ব্যাপারে আমরা শিখব। এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সকলকে রিকমেন্ড করব যে যে পার্ট 1 ভিডিওটা এসেছিল এই সিরিজের যেটা লেকচার 1 ছিল সেই ভিডিওটা একবার দেখে আসতে, কারণ সেই ভিডিওতে আমি বুঝিয়েছিলাম যে ইকুয়েশন কি নিয়ে তৈরি হয়, এক্সপ্রেশন কি জিনিস বা টার্মস কি জিনিস, ভ্যারিয়েবল কত ধরনের হয় বা কনস্ট্যান্ট কি জিনিস যার ভ্যালু সবসময় ফিক্সড সেই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আর যার ভ্যালু আমরা জানি না সে নিজের ভ্যালুটা কন্ডিশন অনুযায়ী চেঞ্জ করতে থাকে, সেটাতে তাদেরকেই আমরা বলি ভ্যারিয়েবল। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেলে বলেছিলাম সেই ফার্স্ট ভিডিওটায়, অর্থাৎ এই সিরিজটার নাম ইকুয়েশনস আর রিডলস লেকচার 1। তোমরা ইউটিউবে টাইপ করলেই পেয়ে যাবে অথবা আমি হয়তো সাইডের আই বাটনে দিয়ে দেবো। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক, চলো। আচ্ছা, তোমরা যারা ওই ফার্স্ট ভিডিওটা দেখে এসেছো তারা কিন্তু বুঝতে পারবে, কিন্তু যারা দেখে আসোনি তাদের জন্য আমি একটুখানি রিক্যাপ করছি, ভিডিওটা একটুখানি রিক্যাপ করছি। সেই ভিডিওটাতে কি বলেছিলাম না, প্রথমে ভ্যারিয়েবল কি জিনিস। ভ্যারিয়েবল হচ্ছে সেই সমস্ত কিছু জিনিসপত্র বা সেই সমস্ত কিছু চিহ্ন বা সেই সমস্ত কিছু সিম্বল আকৃতি যাদেরকে আমরা অ্যাজিউম করে নিই, যেমন এক্স, যেমন ওয়াই, যেমন জেড, যেমন আলফা, বিটা, গামা, আরও হতে পারে থিটা, অথবা কোথাও আমরা ডেল্টা, সিগমা, এই সমস্ত চিহ্নগুলোকে বা কিছু অ্যালফাবেটগুলোকে আমরা এমন কিছু জায়গায় ধরে নিই যাদের ভ্যালু আমাদের জানা নেই, আর এরা যেখানে থাকে, যে কন্ডিশনে থাকে বা যে ইকুয়েশনে থাকে সেই ইকুয়েশন অনুযায়ী আমাদেরকে ভ্যালু দেয়। যেমন এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালু নেই, এক্স একটা ভ্যারিয়েবল যার কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। যখন আমি একটা ইকুয়েশন লিখছি যে 3x - 9 = 0, এই ইকুয়েশনটায় থাকাকালীন x আমাদেরকে এক ধরনের ভ্যালু দিচ্ছে। আবার যদি আমি বলি 5x + 10 = 0, সেই ইকুয়েশনে x থাকাকালীন সে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ভ্যালু দিচ্ছে। অর্থাৎ তুমি দেখেই বুঝতে পারছো যে x যখন একটা ইকুয়েশনে থাকছে তখন সেই অনুযায়ী ভ্যালু দিচ্ছে, সেই কন্ডিশন অনুযায়ী ভ্যালু দিচ্ছে। আবার যখন সেই একই জিনিস x, সেই একই জিনিস বা একই সিম্বল x, একই অ্যালফাবেট x যখন অন্য কোনো কন্ডিশনে থাকছে বা ইকুয়েশনে থাকছে তখন কি না অন্যরকম ভ্যালু দিচ্ছে। তো ভ্যারিয়েবল। আর কি দেখেছিলাম না, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট হচ্ছে এনি রিয়েল নাম্বার। যেমন এনি রিয়েল নাম্বার, যেমন তুমি ধরো 2, 3, এনিথিং, 100, 99, 60, যা খুশি। এই যে রিয়েল নাম্বারগুলো এদের ভ্যালু কিন্তু ফিক্সড। আমি 2 মানে সর্বদা কিন্তু 2 বুঝবো, মানে 2 = সবসময় 2ই হবে। আমি কোনোদিন এটা বলতে পারি না যে 2 = 100, এটা কি কোনোদিন সম্ভব? মানে 2 এর মান কি কখনো 100 হতে পারে? না,
কারণ আমরা সবাই জানি 2 এর একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে 2। আবার 3, 100, 99, এতে সবার যে কোনো রিয়েল নাম্বারের একটা নির্দিষ্ট ভ্যালু রয়েছে, নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে, তাদের ভ্যালুটাই সেই নির্দিষ্ট ভ্যালু রয়েছে, তাই জন্য এদেরকে আমরা বলছি এক একটা কনস্ট্যান্ট। ঠিক, এরা ভ্যারিয়েবলদের মতো নিজেদের ভ্যালুটা চেঞ্জ করে না, তাই জন্য এদেরকে কি বলছি? কনস্ট্যান্ট। এরপর আমরা দেখেছিলাম টার্ম। টার্ম কি জিনিস? দুটো জিনিস যখন গুণ আকারে বসে। If things are in multiplication, কিরকম বিষয়? আমি যদি লিখি 2x, এখানে কি বোঝাচ্ছে না 2 into x। কি বোঝাচ্ছে? 2 into x। 2x মানে কি? 2 into x মানে এখানে একটা কনস্ট্যান্ট আর একটা ভ্যারিয়েবল গুণ আকারে রয়েছে, তাই এই গোটাটাকে আমরা বলছি এক একটা টার্ম। অথবা আমি যদি বলি xy স্কয়ার, এখানে কি দেখাচ্ছে না x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল, বা y স্কয়ার, তাই তো? এটার মানেটা কি? x into y, ঠিক? তার মানে এখানে x একটা ভ্যারিয়েবল আর দুখানা y ভ্যারিয়েবল, এরা দুজনে মানে তিনজনে একসাথে গুণ আকারে বসে আছে, তাই এই পুরোটাকে আমরা বলছি একটা টার্ম। আবার যদি কোথাও থাকে সাপোজ থ্রি জেড স্কোয়ার, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি না এখানে 3 একটা কনস্ট্যান্ট, জেড স্কোয়ার এটাও একটা ভ্যারিয়েবল, তো কনস্ট্যান্টের সাথে ভ্যারিয়েবল গুণ আকারে বসছে, তাই এই পুরোটাকে আমরা বলছি একটা কি? একটা টার্ম। ঠিক আছে, আশা করি বোঝা গেল। আর ভ্যারিয়েবলের সাথে যে কনস্ট্যান্টটা গুণ হয়ে থাকে সেটার একটা বিশেষ নাম আছে। এই যে x এর সাথে যে দুইটা গুণ হয়ে আছে, দুইটাকে তো আমরা কনস্ট্যান্ট বলছি ঠিকই, কিন্তু এর একটা বিশেষ নাম আছে। সেই বিশেষ নামটা কি? আমরা 2টাকে বলি কোএফিশিয়েন্ট, বা বাংলায় যেটাকে বলা হয় সহগ। কি বলা হয়? সহগ। আর এই টার্মগুলোকে বাংলায় কি বলে? মানে টার্মকে বাংলায় কি বলে না? পদ। 2x হচ্ছে একটা সিঙ্গেল পদ, এখানে xy স্কয়ার এটা হচ্ছে একটা সিঙ্গেল পদ, এখানে 3z স্কয়ার এটা হচ্ছে একটা সিঙ্গেল পদ। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের টার্ম। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। খুব সহজ জিনিস। এক্সপ্রেশন কি জিনিস না, যখন আমরা একাধিক টার্মকে কালেক্ট করে নিচ্ছি, তাহলে কি লিখবো না? কালেকশন অফ টার্মস। যখন আমরা টার্মদেরকে কালেক্ট করে এবং তাদের মাঝখানে প্লাস অথবা মাইনাস অপারেট করে দিচ্ছি, তখন যেটা আমাদের কাছে তৈরি হয়ে দাঁড়াচ্ছে সেটাকে আমরা বলবো একটা এক্সপ্রেশন। যেমন আমি যদি লিখি 2x plus 39 plus xy স্কয়ার বা x স্কয়ার into y স্কয়ার, ঠিক? এই পুরো জিনিসটাকে আমি কি লিখলাম গো? এই 2x, এখানে 2x 2 into x এই গুণ আকারে আছে, তাই জন্য এই গোটাটা একটা কি? টার্ম। এখানে 39 এটা নিজে একটা কনস্ট্যান্ট, তাই জন্য এটা একটা টার্ম। আবার x স্কয়ার y স্কয়ার দুটো ভ্যারিয়েবল গুণ আকারে আছে, তাই এই গোটা একটা কি? গোটা একটা টার্ম। তো এখানে তিনখানা টার্ম কি আছে না ব্র্যাকেটের মধ্যে রয়েছে এবং কালেকশন হিসেবে রয়েছে, এবং তাদের মাঝখানে দেখো প্লাস অথবা প্লাস সাইনটা অপারেট করা আছে, বা তাদের মাঝখানে সাম করা, তাদের সাম আকারে রয়েছে। ঠিক, আবার যদি আমি লিখি যে সামথিং 2p minus 3q plus 29, ঠিক আছে, এটা কি হলো না এখানে 2p এটা গোটা একটা টার্ম, সিঙ্গেল একটা টার্ম, 3q এটাও একটা গোটা সিঙ্গেল টার্ম, আবার 29 এটাও একটা গোটা সিঙ্গেল টার্ম। আবার এই টার্মগুলোকে কি করা হয়েছে না ব্র্যাকেটের মধ্যে নিয়ে কালেক্ট করা হয়েছে, এবং তাদের মাঝখানে প্লাস অথবা মাইনাস, কোনো কোনো জায়গায় প্লাস, কোথাও কোথাও মাইনাস অপারেট করা হয়েছে, মানে তাদেরকে কালেক্ট করা হয়েছে এবং প্লাস মাইনাস বা অ্যাডিশন বা সাবট্রাকশন করা হয়েছে। আশা করি বোঝা গেছে যে এক্সপ্রেশন কি জিনিস, টার্ম কি জিনিস। আচ্ছা, এবার আমি আসি ইকুয়েশন কি জিনিস।
এবার আমি আসি ইকুয়েশন কি জিনিস, সবাই কিন্তু খাতায় নোট করতে থাকবে, খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি। ইকুয়েশন, ইকুয়েশন কি জিনিস? আচ্ছা আমি যদি লিখি 3 প্লাস 2, 3 প্লাস 2, 3 প্লাস 2 কত হয়? 3 প্লাস 2 হয় 5, আমরা সকলে জানি। এই যে এটা যেটা লেখা আছে সেটার ভ্যালু হয় 5। আচ্ছা এটা যেটা লেখা আছে এটাকে একটা এক্সপ্রেশন বলতে পারি না? এখানে দেখো দুটো টার্ম, একটা 3 কনস্ট্যান্ট টার্ম, 2 কনস্ট্যান্ট টার্ম, দুটো কনস্ট্যান্ট টার্মকে ব্র্যাকেটের মধ্যে রেখে তাদের মাঝখানে প্লাস সাইনটা বা প্লাস ফাংশনটা অপারেট করা হয়েছে বা প্লাস অপারেশন করা হয়েছে। তো এটা যেটা কালেকশন, দুটো টার্ম নিয়ে কালেকশন, তাই এটাকে কি বলতে পারি আমি? এটাকে আমি বলতে পারি একটা এক্সপ্রেশন। কি বলতে পারি? এক্সপ্রেশন বলতে পারি। আবার আমি যদি লিখি একইভাবে 10 প্লাস 2 মাইনাস 7, কি লিখলাম? 10 প্লাস 2 মাইনাস 7, এটা করলে কত হয়? এটা করলে কত হয়? 10 প্লাস 2 অর্থাৎ 12। 12 থেকে যখন তুমি 7টাকে মাইনাস করছো তখন কত হবে? না 5। ঠিক, আশা করি বোঝা গেল। 5, তার মানে এটাও একটা এক্সপ্রেশন। এখানে দেখো কি কি আছে না, 10 একটা টার্ম, কনস্ট্যান্ট টার্ম, 2 একটা কনস্ট্যান্ট টার্ম, -7 এটাও একটা কনস্ট্যান্ট টার্ম, -7 বা 7 ধরতে পারো। তো এইগুলো একটা কনস্ট্যান্ট টার্ম, মানে এখানে তিনখানা টার্ম রয়েছে এবং তিনখানা টার্মকে আমি ব্র্যাকেটের মধ্যে রেখে তাদের মাঝখানে যোগ অথবা বিয়োগ অপারেট করেছি, যোগ অথবা বিয়োগ অপারেট করেছি। তাই জন্য এটা হয়ে গেল একটা এক্সপ্রেশন যার ভ্যালু 5, আবার এইটা একটা এক্সপ্রেশন যার ভ্যালু 5। এবার যখনই আমি জেনে যাচ্ছি যে দুটো এক্সপ্রেশনের ভ্যালু সেম, দেখো দুটোরই ভ্যালু হচ্ছে 5, তো দুটো এক্সপ্রেশনের ভ্যালুই যখন আমরা জেনে যাচ্ছি সেম, তখন তাদের মাঝখানে আমি যখনই ইকুয়াল সাইন বসিয়ে দিতে পারি। যখনই আমি জানতে পারছি যে দুটো এক্সপ্রেশনের ভ্যালু সেম, তখনই আমি তাদের মাঝখানে ইকুয়াল সাইন বসাতে পারি। হ্যাঁ, কারণ এইটা যা ভ্যালু দিচ্ছে এটাও সেম ভ্যালু দিচ্ছে, তাই জন্য ইকুয়াল সাইন বসালাম। তো ইকুয়াল সাইন বসানোর পর যেটা আমাদের তৈরি হয়ে চলে আসছে, যেটা আমাদের হাতে চলে আসছে তৈরি হয়ে, সেটাকেই আমি নাম দিয়ে দিচ্ছি যে এটা একটা গোটা ইকুয়েশন। এটা একটা গোটা কি, এই যে যেটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে ইকুয়েশন বলতে আমি কি বুঝবো? এক কথায়, when we equate two expressions by a equal sign, সেটাকে আমি বলছি একটা ইকুয়েশন। মানে দুটো এক্সপ্রেশনকে যখন আমি ইকুয়াল করে দিচ্ছি, মানে তাদের দুটো ভ্যালু যখন আমি সেম এরকম একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি এবং তাদেরকে অ্যাড করে দিচ্ছি বা তাদেরকে ইকুয়েট করে দিচ্ছি, তখনই তার নাম আমি দিয়ে দেবো একটা ইকুয়েশন। আশা করি বোঝা গেল যে ইকুয়েশন কোত্থেকে আসছে। তো এই পুরো ভিডিওটা, মানে পুরো এই পর্যন্ত পোর্শনটা আমি কিন্তু ফার্স্ট লেকচারে খুব ভালো করে, খুব ডিটেলে এবং খুব ধরে ধরে বুঝিয়েছিলাম। যেটা আমি এখানে শর্টে বোঝালাম সেটা আমি ওখানে খুব ডিটেলে বুঝিয়েছিলাম। তো আশা করি তোমরা সবাই ওই ভিডিওটা একবার গিয়ে চেক করবে, তাহলে অনেকটা ডেপথ তৈরি হবে বা অনেকটা বেসিকটা তোমরা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো ভিডিওতে আমরা আগে বাড়া যাক। সবাই নোট করে নেবে ভিডিওটা পজ করে। আচ্ছা, এবার দেখতে পারি যে ইকুয়েশন কত ধরনের হয়। ইকুয়েশন কত ধরনের হয় না, ইকুয়েশন অনেক ধরনের হতে পারে। লিনিয়ার ইকুয়েশন হতে পারে, কোয়াড্রেটিক হতে পারে, বা আরো যার পাওয়ার 3। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে, বুঝতে খুব সুবিধা হবে। ধরো আমি লিখলাম একটা এক্সাম্পল, আমি দিলাম এটা,
আচ্ছা, আমি বোর্ডে কয়েকটা ইকুয়েশনের এক্সাম্পল লিখেছি। যেমন ফার্স্টেরটা আছে 3x = 6, এটা একটা ইকুয়েশন। কি করে বুঝলাম ইকুয়েশন? কারণ এটা ইকুয়াল সাইন রয়েছে এবং ইকুয়াল সাইনের বাঁদিকে কিছু একটা লেখা আছে এবং ডান দিকে কিছু একটা লেখা আছে, এবং যেহেতু ইকুয়াল সাইনটা লেখা আছে তাই জন্য আমাদেরকে এটা মানতেই হবে যে বাঁদিকের জিনিসটা যা ভ্যালু হবে, অর্থাৎ 3 এর সাথে x কে গুণ করলে যা ভ্যালু হবে ডান দিকের জিনিসটার সেম ভ্যালু হবে, যেহেতু ইকুয়াল সাইনটা বসানো আছে। ডান দিকেরটার ভ্যালু কত? ডান দিকের ভ্যালু হচ্ছে 6, তার মানে বাঁদিকের ভ্যালুটা 3 এর সাথে x গুণ করলে আমরা কিন্তু 6 পাবো। এবার দেখো পরেরটা দিয়েছে 6x + 2y = 0, ঠিক আছে। কি করে বুঝলাম ইকুয়েশন? কারণ একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, বাঁদিকে কিছু লেখা আছে, ডান দিকে কিছু লেখা আছে। আবার দেখো থার্ডেরটা, এটাও একটা ইকুয়েশন, কারণ আমরা ইকুয়াল সাইন দেখতে পেয়ে গেছি এবং আরো দেখতে পেয়ে গেছি বাঁদিকে একটা এক্সপ্রেশন রয়েছে, ডান দিকে একটা এক্সপ্রেশন রয়েছে। যেহেতু ইকুয়াল সাইনটা রয়েছে আমরা বুঝেই গেছি যে বাঁদিকের এক্সপ্রেশনটার যা ভ্যালু দেবে ডান দিকের এক্সপ্রেশনটা কিন্তু সেম ভ্যালু দেবে, তাই জন্যই ইকুয়াল সাইনটা বসানো গেছে। আবার 4 নম্বর ইকুয়েশনটা দেখো x² + 5x + 6 = 0। 5 নম্বরটা দেখো x² + y² = 1। তো এবার কোন ইকুয়েশনটা কি ক্যাটাগরিতে পড়ছে? সবাই কিন্তু এক ক্যাটাগরিতে পড়ছে কি? সবাই কি পড়ছে? দেখা যাক। আমি যদি একটু অ্যানালিটিক্সে দেখি, যেই অ্যানালিটিক্সটা আমি সেই ফার্স্ট ভিডিওটাতে এবং সেকেন্ড ভিডিওতে ভরে করিয়েছি, মানে প্রচুর পরিমাণে ইকুয়েশনের এক্সাম্পল নিয়ে তাদের অ্যানালিটিক্স দেখেছি। এই ভিডিওটাতেও সেম দেখব। আমি যদি লিখি টার্ম, ঠিক আছে, টার্ম, ভ্যারিয়েবল আর কি কনস্ট্যান্ট, টার্ম, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি যদি ফার্স্ট ইকুয়েশনটার জন্য দেখি, আচ্ছা ফার্স্ট ইকুয়েশনের টার্ম কটা আছে গো? দেখো তো, এই যে 3 × x কোনো কিছু গুণ আকারে আছে, মানে দুটো জিনিস গুণ আকারে আছে। তো যদি দুটো জিনিস গুণ আকারে থাকে তাহলে আমি গোটাটাকে একটা টার্ম বলতে পারি। তাহলে এই 3x এটা একটা টার্ম, আবার ডান দিকে লেখা আছে 6, এই 6টাও একটা সিঙ্গেল টার্ম। তাহলে আমি লিখতেই পারি যে এখানে ফার্স্ট ইকুয়েশনটার জন্য দুটো মাত্র টার্ম আছে, একটা 3x এটা একটা টার্ম আর 6 এটা একটা টার্ম। বোঝা গেছে? আবার ভ্যারিয়েবল কি কি আছে না, আমি ফার্স্ট ইকুয়েশনটা জুড়ে দেখতেই পাচ্ছি যে একটাই মাত্র জিনিস লেখা আছে যার ভ্যালু আমরা জানি না, সেটা হচ্ছে x। কারণ তার আগে 3 লেখা আছে, 3 এর ভ্যালু আমরা জানি 3 হয়। তারপরে 6 লেখা আছে, 6 এর ভ্যালু আমরা জানি 6ই হয়। কিন্তু x এর ভ্যালু কি আমরা জানি? x এর ভ্যালু আমরা জানি না। হ্যাঁ, সলভ করলে আমরা জানতে পারবো ঠিকই, কিন্তু x এর কিন্তু নির্দিষ্ট ভ্যালু নেই, তাই জন্য x টা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। এরপর কনস্ট্যান্ট কি কি আছে দেখেই বলতে পারছো, 3 একটা কনস্ট্যান্ট, 6 একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো প্রথম ইকুয়েশনটা তো কোনো টাফ ছিল না। আচ্ছা আরেকটা কথা, এই ইকুয়েশনের ভ্যারিয়েবলের মাথায় হাইয়েস্ট পাওয়ার কত আছে, বা ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রি কত? আচ্ছা x তো আমাদের ভ্যারিয়েবল, x এর মাথায় কিছু লেখা নেই মানে কত আছে? x এর মাথায় কিছু লেখা নেই মানে 0 আছে কি? 0 কি করে থাকে বাবা? দেখো, যদি কোনো কিছুর মাথায় 0 থাকে তাহলে সূচকের নিয়ম অনুযায়ী, আমরা যেটা শুরুতেই শিখেছিলাম, সূচকের নিয়ম অনুযায়ী x⁴ মানে কত? 1। তারপরে যদি এটা 0 থাকে তাহলে তো আমি 3 × 1 = 6, এটা তো ভ্যারিয়েবল থাকলোই না, তাই তো। আর এটা কোনো ইকুয়েশনও হলো না, কারণ 3 × 1 3 আর = 6। 3 কখনো 6 এর ইকুয়াল হতে পারে? আমরা কখনো লিখতে পারি 3 = 6? এটা কি কখনো লেখা সম্ভব? সম্ভব না। তাই জন্যে x এর পাওয়ারে 0 তো হতে পারে না। তাহলে কত আছে? কিছু তো লেখা নেই মানে x এর পাওয়ারে 1 আছে। কি আছে? x এর পাওয়ারে 1 আছে। আশা করি বোঝা গেল। আর যদি x এর পাওয়ারে 1 থাকে বা পুরো ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রি যদি 1 হয়ে যায়, তাহলে সেই ধরনের ইকুয়েশনকে আমরা কি নাম দিই? সেই ধরনের ইকুয়েশনকে আমরা ডাকি লিনিয়ার ইকুয়েশন বলে। কি ইকুয়েশন বলে? এই পুরোটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন। যেহেতু x এর পাওয়ার 1 আছে তাই জন্য এটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। আবার এই ইকুয়েশনটা জুড়ে কটা ভ্যারিয়েবল আছে? একটা মাত্র ভ্যারিয়েবল আছে x, তাই জন্য এটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন ইন
ওয়ান ভ্যারিয়েবল। আশা করি বোঝা গেল। আশা করি বোঝা গেছে। এর পরের ইকুয়েশনটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখে নিই কি কি পাবো। সেকেন্ড ইকুয়েশনটার জন্য টার্ম কটা আছে, 6 x দুটো জিনিস আবার গুণ আকারে আছে, তাই জন্য 6x টাকে আমরা ধরে নেব একটা সিঙ্গেল টার্ম। তাহলে 6x একটা টার্ম, তারপরে আছে 2y টা আরেকটা টার্ম, তাহলে এখানে রয়েছে 6x আর 2y, আর এদিকে রয়েছে একটা 0 কনস্ট্যান্ট টার্ম, 0 এর ভ্যালু 0ই হয়। তাহলে এখানে কটা টার্ম পেলাম না, তিনটে টার্ম পেলাম। ভ্যারিয়েবল কি কি আছে না, দুটো ভ্যারিয়েবল আছে। দেখো x একটা ভ্যারিয়েবল আর y একটা ভ্যারিয়েবল, দুটোর ভ্যালুই তো আমরা জানি না, দুটোর ভ্যালু তো কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। x আর y যখন এই ইকুয়েশনটা রয়েছে তখন x এর একটা ভ্যালু হবে আবার y এর একটা ভ্যালু হবে। আবার এই x আর y একই সিম্বল যখন অন্য কোনো ইকুয়েশনে থাকবে তখন তাদের ভ্যালুটা অন্যরকম হবে। তাই জন্য x আর y হচ্ছে আমাদের এক একটা কি ভ্যারিয়েবল। আচ্ছা কটা ভ্যারিয়েবল না, দুটো ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবলের পাওয়ার সর্বোচ্চ কত আছে, x এর মাথায় কিছু নেই মানে 1 আছে, y এর মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে পুরো ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রি সেটা হচ্ছে 1। আর যদি হাইয়েস্ট ডিগ্রি 1 হয় তাহলে আমরা তাকে লিনিয়ার ইকুয়েশন বলে ডাকতে শিখেছি। তাই জন্য এই পুরোটাকে আমরা বলে দেব লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। কিন্তু কটা ভ্যারিয়েবল আছে না, দুটো ভ্যারিয়েবল আছে, তাই জন্য এটাকে আমরা ডাকবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। আশা করি বোঝা গেল। কনস্ট্যান্ট কি কি আছে দেখে বুঝতেই পারছো, 6 একটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, আর 0টাকে তুমি কনস্ট্যান্ট ধরতেও পারো, নাও ধরতে পারো, তা খুশি। আশা করি বোঝা গেছে। এর পরের ইকুয়েশনটা যদি দেখি আমরা, পরের ইকুয়েশনটা কি বলেছে না, এখানে দেখো 2x টা একটা আমাদের কি গোটা একটা সিঙ্গেল একটা টার্ম, 3y সেটাও একটা টার্ম, 9z এটাও একটা টার্ম। দেখো তিনখানা টার্ম ব্র্যাকেটের মধ্যে রয়েছে বা কালেকশন হিসেবে রয়েছে, তাদের মাঝখানে প্লাস অপারেট করা আছে। তাই জন্য আমরা বলতে পারি যে তিনটে টার্ম বাদিকে আছে, LHS এ আছে, লেফট হ্যান্ড সাইডে আছে। আবার ডান দিকে কি কি আছে না, 5 x y ইনটু হিসেবে আছে, আর মাল্টিপ্লিকেশনে আছে। তার মানে এই গোটাটা একটা কি টার্ম, তো 5xy। আর এই সাইডে কি পড়ে আছে না 3, তো এটা একটা কি আমাদের বলো, 3টা হচ্ছে আমাদের একটা টার্ম, কনস্ট্যান্ট টার্ম অ্যাকচুয়ালি, কারণ এটার সাথে কোনো ভ্যারিয়েবল যুক্ত নেই, যুক্ত বা মাল্টিপ্লিকেশনে নেই। তো টার্ম এই কটা আছে, ভ্যারিয়েবল কটা আছে দেখা যাক। যে যে কনস্ট্যান্ট গুলো আছে বা যে যে নাম্বার গুলো আছে সেইগুলো ছাড়া আর যা কিছু লেখা আছে, অর্থাৎ x y z, এখানে দেখো x একটা আছে, y একটা আছে। তো ভ্যারিয়েবল আমরা কটা পেলাম, মেনলি তিনটে পেলাম। এখানে x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল, z একটা। তাহলে দেখ, আশা করি বোঝা গেল তিনখানা ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল গুলোর মাথায় হাইয়েস্ট পাওয়ার কত আছে, x এর পাওয়ার কিছু নেই মানে বলে নেব এর পাওয়ার 1 আছে, y এর কোনো পাওয়ারে কিছু লেখা নেই মানে ধরে নেব 1 আছে, z এর পাওয়ারে কিছু লেখা নেই মানে ধরে নেব 1 আছে। তাহলে এর হাইয়েস্ট পাওয়ার কত হলো, 1 হলো। তাই এটাকে আমরা কি নামে ডাকবো না, লিনিয়ার ইকুয়েশন। কিন্তু কটা ভ্যারিয়েবল আছে, তিনটে ভ্যারিয়েবল আছে, তাই জন্য আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। সবাই একসাথে বলবে linear equation in 3 variable। আশা করি বোঝা গেল। কনস্ট্যান্ট গুলো তোমরা নিজেরা লিখতে পারো, 2 3 9 5 3। তো এই রকম হচ্ছে আমাদের বিষয়বস্তু। আর যেগুলো ভ্যারিয়েবলের সাথে যুক্ত থাকে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট বলে তো চিনি, প্লাস আরেকটা কি নামে চিনি, আমি মাত্র বললাম না কোএফিশিয়েন্ট নামে। এখানে
x এর সাথে 2 গুণ আছে, আমি বলতেই পারি x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 বা x এর সহগ হচ্ছে 2। আবার এখানে y এর সাথে 3 গুণে আছে, তাই আমরা বলতে পারি y এর সহগ কত না, y এর সহগ হচ্ছে 3। আশা করি বোঝা গেল। এরপর আমাদের ফোর্থ ইকুয়েশনটা কি দেখে নেওয়া যাক। টার্ম কি কি আছে না, x স্কয়ার এটা একটা গোটা টার্ম, 5x এটা একটা গোটা টার্ম গুণ হিসেবে আছে, 6 এটাও একটা টার্ম, 0 এটাও একটা টার্ম। আবার এখানে দেখে নাও ভ্যারিয়েবল কি কি আছে না, ভ্যারিয়েবল এখানে দেখতে পাচ্ছ x স্কয়ার আছে, x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে কি x x, তাহলে কটা ভ্যারিয়েবল না, x একটা ভ্যারিয়েবল। আবার পরে আবার x লেখা আছে, মানে শুরুর টার্মটাতেও x আছে, পরের টার্মটাতেও x ই লেখা আছে, আর কিছু ভ্যারিয়েবল কিন্তু আমরা চোখে পড়ছে না। তাহলে এখানে কটা ভ্যারিয়েবল হলো না, একটাই ভ্যারিয়েবল, সেটা কি x। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পুরো ইকুয়েশনটার মধ্যে ভ্যারিয়েবল আর হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার লেখা আছে 2, হাইয়েস্ট পাওয়ার কত লেখা আছে 2। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি নামে ডাকবো, আমরা এটাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। যেহেতু এখানে পাওয়ারে 2 আছে, মানে হাইয়েস্ট পাওয়ারটা 2 আছে, তাই জন্য এটাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার এখানে যেহেতু একটাই ভ্যারিয়েবল আছে, তাই জন্য এটাকে বলতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। যেহেতু পাওয়ার 2 আছে, তাই জন্য আমরা এটাকে কি নামে রাখলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন। আর যেহেতু একখানা ভ্যারিয়েবল নিয়ে তৈরি, তাই জন্য বলছি ইন ওয়ান ভ্যারিয়েবল। এর পরের ইকুয়েশনটা কি আছে না, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। ইকুয়ালস টু 1। এখানে দেখো টার্ম কি কি আছে, প্রথম টার্মটা আছে x স্কয়ার, এটা একটা টার্ম, পরেরটা আছে y স্কয়ার, এটা একটা টার্ম, আবার পরেরটা আছে 1, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। এবার ভ্যারিয়েবল কি কি আছে না, x একটা ভ্যারিয়েবল, y একটা ভ্যারিয়েবল। আর এদের হাইয়েস্ট পাওয়ার কি আছে না, দুজনের মাথাতেই 2 আছে, দুজনের মাথাতেই 2 আছে। তার মানে এটা একটা কি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন ইন কত ভ্যারিয়েবল, এখানে কটা ভ্যারিয়েবল দেখতে পেয়েছো, দুটো ভ্যারিয়েবল, একটা x একটা y, তাই জন্য এটাকে বলবো ইন টু ভ্যারিয়েবল। আশা করি বোঝা গেল, আমরা ক্যাটাগরিগুলো বুঝতে পারলাম আশা করি। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর টপিক হচ্ছে এই সেকেন্ড ক্যাটাগরিটা, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। এটাকে আমরা আরো একটা নামে ডাকি, মানে বাংলায় এটাকে আমরা কি বলে ডাকি, বাংলায় এটাকে আমরা বলি রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট। এটাকে আমরা বলবো বাংলায় রৈখিক সমীকরণ দুই চল বিশিষ্ট। আশা করি বোঝা গেছে। রৈখিক কেন, ইংলিশে যেটাকে আমরা লিনিয়ার বলছিলাম, লাইন মানে কি, লাইন মানে একটা রেখা, তাই জন্য লিনিয়ার মানে রৈখিক, ইকুয়েশন মানে সমীকরণ, আর যেহেতু ইন টু ভ্যারিয়েবল তাই জন্য আমরা বলছি দুই চল বিশিষ্ট। ভ্যারিয়েবলকে আমরা বাংলায় চলরাশি বলে থাকি। আশা করি কোনো ডাউট নেই, সবাই নোট করবে। আচ্ছা,
ইকুয়েশন বললে তো আমরা বুঝলাম। তো ইকুয়েশন বলতে কি বোঝায়? তো ইকুয়েশন বলতে কি বোঝায় সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এবার আমাদেরকে যেটা বুঝতে হবে যে সলিউশন বলতে কি বোঝায়। আমাদেরকে প্রশ্নে দেওয়া থাকবে যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং লেখা থাকবে যে সেটাকে সলভ করো, বা আরেকটা কথা লেখা থাকতে পারে যে সেটার রুট বার করো, ইকুয়েশনটার রুট বার করো। তো হোয়াট ইজ সলিউশন? সলিউশন বা রুটস অফ এ ইকুয়েশন, তো সেটা কি বিষয়? আচ্ছা, যদি আমি একটা ইকুয়েশন লিখি কিছুটা এরকম, থ্রি এক্স প্লাস টু ইকুয়ালস টু 0, এটা আমি কি লিখেছি? একটা লিনিয়ার ইকুয়েশন লিখেছি। কি করে বুঝলাম? কারণ ভ্যারিয়েবলের মাথায় পাওয়ার কিছু লেখা নেই, মানে 1 আছে। তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, কিন্তু কটা ভ্যারিয়েবল আছে? না, একটা ভ্যারিয়েবল আছে। তো লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভ্যারিয়েবল। আচ্ছা, এটার সলিউশন বলতে আমরা কি বুঝবো? এটার সলিউশন বলতে আমরা বুঝবো যে এক্স এর জায়গায় এমন কোন একটা ভ্যালু আমরা পুট করব, এমন কোন একটা ভ্যালু পুট করব যাতে বাঁদিকে যে এক্সপ্রেশনটা লেখা আছে সেটার ভ্যালু ডান দিকের জিনিসটা, ডান দিকে যা লেখা আছে তার সাথে সমান হয়ে যায়। মানে বাঁদিকে যেটা লেখা আছে 3x + 2, এখানে x এর জায়গায় এমন কোন ভ্যালু আমি পুট করব, বা x এর জায়গায় x টাকে রিপ্লেস করব এমন কোন ভ্যালু দিয়ে, যার ফলে বাঁদিকের জিনিসটার পুরো ভ্যালুটা চেঞ্জ হয়ে ডান দিকেরটার সাথে, চেঞ্জ হয়ে বলবো না, বাঁদিকের যে এক্সপ্রেশনটা তার ভ্যালুটা ডান দিকের সাথে সমান হয়ে যায়। তো দেখো, সেটা বার করার পদ্ধতি কি আছে? না, যেটা লেখা আছে আমাদেরকে প্রথমেই শিখেছি, না আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে প্রথমেই শিখেছি টার্ম সেপারেট করতে হয়। টার্ম মানে যে সমস্ত টার্মের মধ্যে x আছে, মানে x কন্টেইনিং টার্ম, তাকে LHS এ রাখতে হয়। ইকুয়াল সাইনের বাঁদিকে রাখতে হয়, যেমন 3x সেটা বাঁদিকে আছে, বাঁদিকেই রাখবো। আর যেটা 2 কনস্ট্যান্ট পার্ট, সেটাকে কোথায় রাখতে হয়? না RHS এ। +2টাকে RHS এ নিয়ে যেতে গেলে, বা ডান দিকে নিয়ে যেতে গেলে, সমান চিহ্নের ডান দিকে, তাহলে আমাদেরকে কি করতে হয়? না +2টাকে সাইন চেঞ্জ করে -2 করে দিতে হয়। আর -2, এবার দেখো কি করতে হবে? না বাঁদিকে একটা টার্ম রয়েছে, ডান দিকে একটা টার্ম রয়েছে। বাঁদিকের টার্মটাতে একটা ভ্যারিয়েবল রয়েছে যার ভ্যালুই আমাদেরকে বার করতে হবে, আর তার সাথে কি জুড়ে রয়েছে? না একটা কোএফিশিয়েন্ট বা 3 বা কনস্ট্যান্ট জুড়ে রয়েছে। সেটাকে কিভাবে সেপারেট করব? দেখো, 3টা x এর সাথে গুণ আকারে আছে, সেটা যদি আমাদেরকে ডান দিকে নিয়ে যেতে হয় তাহলে সেটা 3 দিয়ে ভাগ করে দিতে হবে, বা আমি দুদিকেই 3 দিয়ে ভাগ করতে পারি। লিখতে পারি 3x/3 = -2/3। এখানে 3 কেটে যাবে, তাহলে x = -2/3। এটা কি পেলাম? -2/3। এই সংখ্যাটা কি পেলাম? এই সংখ্যাটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার রুট। আশা করি বোঝা গেল। রুট বা সলিউশন মানে আমি যদি x এর জায়গায় -2/3 বসাই, তাহলে বাঁদিকের জিনিসটার ভ্যালু 0 হয়ে যাবে। দেখো তো, 3x + 2 = 0। x এর জায়গায় যদি -2/3 লিখি, তাহলে 3 × -2/3, x এর জায়গাটায় বসালাম, হ্যাঁ, +2 = 0। যেখানে x ছিল সেখানে আমি -2/3 বসি। তাহলে গুণ করে নিচের ডিনোমিনেটরে থাকা 3, আর যেটা গুণ হিসেবে আছে 3, বাইরের 3টা সেটা কেটে যাবে, আর পড়ে থাকবে -2 + 2। আচ্ছা, -2 + 2 করলে কত হয়? এই জিনিসটার ভ্যালু 0 না? 2 থেকে 2 বিয়োগ করলে কত পাবো? 0 পাবো না? যদি 0 পেয়ে যাই, তাহলে বাঁদিকের ভ্যালুটাও 0, ডান দিকের ভ্যালুটাও 0, দুটো ভ্যালু ইকুয়াল হয়ে গেল। তার মানে ইকুয়েশনটা স্যাটিসফাই করে গেল। এই একটা ভ্যালুর জন্য ইকুয়েশনটা কি হয়ে গেল? না স্যাটিসফাই করে গেল। তাহলে সলিউশন, কোনো ইকুয়েশনের সলিউশন বলতে আমরা এমন একটা ভ্যালুকে বুঝবো যে ভ্যালুটা ভ্যারিয়েবলের জায়গায় পুট করা মাত্রই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। আশা করি ইকুয়েশনের সলিউশন বা রুট সম্পর্কে সবার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। তো এটা তো গেল একটা এক্সাম্পল, লিনিয়ার ইকুয়েশন ইন 1 ভ্যারিয়েবল এর। আমি যদি আরেকটা এক্সাম্পল নিয়ে বলি,
যে ধরো আছে x plus y equal to 4 বা 5 বা যে কোনো সংখ্যা ধরা যাক 6, x plus y equals to 6, এটার সলিউশন কি হবে? সলিউশন বা রুট যা খুশি বলতে পারো। তার মানে আচ্ছা এই ইকুয়েশনটা কি ইকুয়েশন? না লিনিয়ার ইকুয়েশন, কারণ ভ্যারিয়েবলের মাঝে কিছু লেখা নেই মানে 1 আছে। তো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, কারণ দুখানা ভ্যারিয়েবল আছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক? তাহলে দুখানা ভ্যারিয়েবল যদি থাকে তাহলে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। আর সলিউশন বলতে কি বলবো না, এই দুখানা ভ্যারিয়েবলের জায়গায় এমন কোন একটা ভ্যালু পুট করে দাও, সেই ভ্যালুটাই আমাদের রুট বা সলিউশন। সেই রুট বা সলিউশনটাকে পুট করে দাও যে দেওয়া মাত্রই বাঁদিকের এক্সপ্রেশনটার ভ্যালু, এক্সপ্রেশন অর্থাৎ x প্লাস ওয়াই এই জিনিসটার ভ্যালু ডান দিকের 6 এর সাথে সমান হয়ে যায়, 6 এর সাথে সমান হয়ে যায়। মানে বাঁদিকের পুরো জিনিসটার ভ্যালু আর ডান দিকের পুরো জিনিসটার ভ্যালু সমান হয়ে যায়। কেন সমান হতে হবে? কারণ ইকুয়াল সাইন বসানো আছে অলরেডি, সমান হতেই হবে। আচ্ছা তো দেখো তো এমন কি ভ্যালু আছে যে x এর জায়গায় বসাবো এবং y এর জায়গায় বসাবো যাতে সেটা ডান দিকের সাথে ম্যাচ করে যায়। আচ্ছা আমি যদি x এর জায়গায় 3 বসাই, এটার পদ্ধতি আছে, সলভ করার পদ্ধতি আছে, কিন্তু সলিউশন কি করে পাচ্ছি সেটা আগে বুঝে নাও। সলিউশন বিষয়টা কি সেটা আগে বুঝে নাও। দেখো আমি যদি x এর জায়গায় 1 বসাই, y এর জায়গায় 5 বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? যদি x এর জায়গায় আমি 1 বসাই প্লাস y এর জায়গায় 5 বসাই, তাহলে সেই ভ্যালুটা কত হবে? 5 প্লাস 1 মানে 6 না? 5 প্লাস 1 মানে 6 না? তাহলে বুঝতেই পারছি যে x এর জায়গায় 1 বসানো, 1 পুট করা আর y এর জায়গায় 5 পুট করাটা আমাদেরকে অ্যালাউ করা হচ্ছে এই কন্ডিশন অনুযায়ী। তাহলে এই পুরো জিনিসটা মানে x equals to 1 আর y equals to 5 এই পুরো জিনিসটা আমাদের এই ইকুয়েশনের একটা কি হয়ে গেল? রুট হয়ে গেল। মানে এই দুটো ভ্যালু 1 আর 5 এই দুটো আমরা যখনই ভ্যারিয়েবল দুটোর জায়গায় বসাবো তখন আমরা আমাদের ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। আর এখানেই কি শেষ? আমি তো চাইলে x এর জায়গায় 2 আর y এর জায়গায় কত বলে দাও? 4 বসাতে পারি। তাহলে দেখো তো x এর জায়গায় আমি যদি 2 বসাই প্লাস যদি y এর জায়গায় 4 বসাই, তাহলে 2 প্লাস 4 কত হয়? 2 প্লাস 4 আমাদের 6 হয় না? 2 প্লাস 4 ইকুয়ালস টু 6। দেখো তো আমাদের বাঁদিকের ভ্যালুটা 6 বেরোলো আর ডান দিকে তো অলরেডি 6 লেখাই গেছে। তাহলে বাঁদিকের ভ্যালু আর ডান দিকের ভ্যালু ইকুয়াল হয়ে গেল। ইকুয়াল হয়ে যাওয়া মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। আর স্যাটিসফাই করে যাওয়া মানে এই ভ্যালু দুটো অর্থাৎ x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 4 এই ভ্যালু দুটো এই ইকুয়েশনের একটা রুট হয়ে গেল। আশা করি বোঝা গেল। সলিউশন হয়ে গেল, রুট বা সলিউশন। বাংলায় যেটাকে আমরা সমাধান বলি, আর রুটকে বাংলায় কি বলা হয়? বীজ বলা হয়, ইকুয়েশনের বীজ। এখানে কি শেষ? আমি তো চাইলে x এর জায়গায় 3 আর y এর জায়গায়ও 3 বসাতে পারি, তাহলে তো সেম জিনিস হচ্ছে। 3 প্লাস 3 6 হচ্ছে। আমি চাইলে x এর জায়গায় 4 আর y এর জায়গায় 2 বসাতে পারি, তাহলেও কিন্তু একই জিনিস অবটেন করা হচ্ছে, ঠিক? তাহলে 4 প্লাস 2 6 হচ্ছে। আমি চাইলে x এর জায়গায় 5 আর y এর জায়গায় 1 চাইলে বসাতেই পারি, তাহলেও দেখো 5 প্লাস 1 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আবার আমি চাইলে x এর জায়গায় 0 আর y এর জায়গায় 6 বসাতে পারি, আর উল্টোটাও বসাতে পারি, অর্থাৎ x এর জায়গায় 6 আর y এর জায়গায় 0 চাইলে বসাতেই পারি। বসালেই আমাদের কন্ডিশনগুলো সমাধান স্যাটিসফাই হয়ে যাচ্ছে, অর্থাৎ x যদি 0 হয়, y যদি 5 হয়, তাহলে 6 হয়, তাহলে 6 প্লাস 0 মানে 6। আচ্ছা এখানেই কি আমাদের সব শেষ? আমাদের কি আর কোনো রুটস পেতে পারি না? একটু ভাবো তো, একটু ভাববে, বেশি ভাববে না। আমি বলি দেখো, আমি চাইলে x equals to 100 আর y equals to -94 বসাতে পারি না? চাইলে আমি যদি চাই তাহলে x এর জায়গায় 100 আর y এর জায়গায় -94 বসাতে পারি নাকি? পারি কি না? যদি আমি বসিয়ে দিই
যদি আমি x এর জায়গায় 100 লিখি প্লাস y এর জায়গায় -94 লিখেছি, তাহলে দেখো তো কত হয়, ব্র্যাকেট খুলে গেলে 100 মাইনাস 94, 100 থেকে 94 মাইনাস করলে কত হয়, এটা হয়ে যাবে 6 0 0, তার মানে 006 মানে 6। আচ্ছা দেখো তো 100 মাইনাস 96 মানে আমি যদি এই রুটগুলো বসাই তাহলেও তো আমরা কত পাচ্ছি, 6 পাচ্ছি, তার মানে এই রুটগুলো কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। আবার আমি চাইলে x equals to 31 আর y equals to 25 লিখতে পারি, -25 লিখতে পারি চাইলে। আমি যদি চাই তাহলে এই রুটগুলো বসাতে পারি, কারণ এখানে যদি 31 হয়ে যায় আর মাইনাস যদি 25 থাকে তাহলে সেটাও আমাদের কত উত্তর দেবে, 6 উত্তর দেবে। তাই জন্য বাঁ দিকটা 6 হয়ে যাবে, ডান দিকটা তো অলরেডি 6 রয়েছে, তাহলে 6 equals to 6 ইকুয়েশন স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে রুটটা দেখো 31 -25 ও হচ্ছে। তার মানে একটা কথা তুমি বুঝতে পারলে, ক্লিয়ারলি বুঝতে পারলে যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের একটা নয় বরং অসীম সংখ্যক রুটস থাকতে পারে, অসীম সংখ্যক সলিউশন থাকতে পারে। তার মানে যেটা আমরা আগের ইকুয়েশনের ক্ষেত্রে দেখলাম যে 3x + 2 = 0, এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখলাম যে এর মাত্র একটাই রুট আছে -2/3, কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে সেটা নয়। যদি আমাদের কাছে একটা মাত্র লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল থেকে থাকে, এই যে যেমন এটা একটাই ইকুয়েশন, তাহলে তার ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকতে পারে বা রুট থাকতে পারে। তার মানে ইনফাইনাইট সংখ্যক কম্বিনেশনের ভ্যালু আমরা বসালে কি কন্ডিশনটা স্যাটিসফাই করে যাবে বা ইকুয়েশনটা স্যাটিসফাই করে যাবে। আশা করি একটু একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা দেখ, তো এটা তো গেল আমাদের সলিউশন কি বা রুট কি জিনিস। এরপরে আমাদেরকে আরেকটা টপিক জানতে হবে যে জেনারেল ফর্ম। আমরা জানতে ইন্টারেস্টেড জেনারেল ফর্ম কি জিনিস। চলো তো এবার আমাদেরকে যেটা জেনে নিতে হবে, আমরা যেটা জানবো সেটা হচ্ছে জেনারেল ফর্ম। সেটা কি জানবো? জেনারেল ফর্ম। আচ্ছা জেনারেল ফর্ম মানে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলকে আমি কোন একটা ফর্মে লিখতে পারি যাতে আমি পৃথিবীর সব রকম ইকুয়েশনকে ওই ফর্মে ফেলতে পারি, ওই ছকে ফেলতে পারি। আচ্ছা আমি যদি এরকম জেনারেল ফর্ম কিছুটা লিখি, আচ্ছা এটা একটা ইকুয়েশন, এটা একটা গোটা একটা ইকুয়েশন। আচ্ছা এই ইকুয়েশনে টার্ম কি আছে? ax একটা টার্ম, by একটা টার্ম, c একটা টার্ম, 0 একটা টার্ম, সবকটা টার্ম প্লাস হিসেবে লেখা আছে। এটাকে আমরা বলবো একটা জেনারেল ফর্ম। কেন জেনারেল ফর্ম? এখানে ভ্যারিয়েবল কি কি আছে? x একটা ভ্যারিয়েবল আছে, y একটা ভ্যারিয়েবল আছে। এবার তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা একটা ডাউট করবে যে আচ্ছা x আর y এর ভ্যালু আমরা জানি না, তাই জন্য ওটা একটা ভ্যারিয়েবল। কিন্তু এখানে a b c এরা কি করে ভ্যারিয়েবল না হয়ে থাকে? এরা কিভাবে ভ্যারিয়েবল না হয়ে থাকে? এদের ভ্যালুও তো আমরা জানি না, তাই না? আচ্ছা তাই কি? তাই নয়। জেনারেল ফর্ম বলতে আমরা ইকুয়েশনের সেই ফর্মটাকে বুঝি যেখানে আমরা এই এ বি এগুলো কি না, এগুলো আসলে ভ্যারিয়েবলের সহগ হিসেবে লেখা হয়েছে। মানে ফর্ম বলতে আমরা বুঝবো যে এমন একটা ছক যেখানে পৃথিবীর সব রকম লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলকে সেই আকারটাই আমরা লিখতে পারি। যদি ধরো একটা ইকুয়েশন লেখা আছে সামথিং, ধরো কত লেখা থাকতে পারে, ধরো লেখা আছে 5/x + y =
20y মাইনাস এক্স মাইনাস। এটা কি? এটা একটা ইকুয়েশন, ইকুয়াল সাইনের দুদিকে দুটো জিনিস লেখা আছে, কিন্তু এটা একটা কি না লিনিয়ার ইকুয়েশন। কি করে বুঝলাম লিনিয়ার ইকুয়েশন? যে ভ্যারিয়েবল গুলো আছে অর্থাৎ x আর y, তাদের মাথায় পাওয়ার কত আছে গো? পাওয়ার আছে 1, কিছু নেই মানে 1 আছে। ঠিক, সেটুকু ক্লিয়ার হয়েছে। তার মানে যদি তাই হয়ে থাকে তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। আবার লিনিয়ার ইকুয়েশন হওয়ার পর এদের এখানে ভ্যারিয়েবল কটা আছে না? ভ্যারিয়েবল আছে দুটো, একটা x একটা y, তাহলে এটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। কিন্তু এটা কি জেনারেল ফর্মে বসছে, জেনারেল ফর্মে ফিট হচ্ছে? মানে আমি কি ax by c 0 হিসাবে আমি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না, কিন্তু সেভাবে লিখতে পারি। কি বললাম? আমি এই আকারে ইকুয়েশনটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বানাতে পারি বা লিখতে পারি। কিভাবে লিখবো? ক্রস মাল্টিপ্লাই করে দাও। এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই কে এদিকে টেনে নিয়ে মানে যেটা রাইট হ্যান্ড সাইডের ডিনোমিনেটরে আছে সেটাকে লেফট হ্যান্ড সাইডের নিউমারেটরে তুলে লিখতে পারি। আর লিখতে পারি 5 ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়াই, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, নাহলে বড় ভুল হয়ে যাবে। আবার যেটা লেফট হ্যান্ড সাইডের ডিনোমিনেটরে আছে সেটাকে রাইট হ্যান্ড সাইডের নিউমারেটরে তুলে লিখতে পারি। তাহলে হয়ে যাবে 20 ইন্টু মানে যেটা আছে সেটার সাথে গুণ হিসেবে লিখতে পারি x প্লাস y, আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, নাহলে বড্ড ভুল হয়ে যাবে। এবার দেখো, যদি আমি গুণ করে দিই, 5টাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে না 5 এর সাথে x এর গুণ হবে, হয়ে যাবে মাইনাস 5x, আবার 5 এর সাথে মাইনাস y এর গুণ হবে, হয়ে যাবে মাইনাস 5y, ইকুয়াল টু 20 এর সাথে x এর গুণ হয়ে যাবে, হবে 20x, আবার 20 এর সাথে y এর গুণ হয়ে যাবে প্লাস 20y। ঠিক আছে, বুঝে গেছে আশা করি। এবার দেখো, ধরো একটু বোঝার সুবিধার জন্য ধরে নাও এখানে লেখা আছে প্লাস 1 লেখা আছে, থাকতেই পারে প্রশ্নে, কোনো ব্যাপার নয়। তো যখন আমি গুণ করছি তখন এখানে একটা কি চলে আসবে না প্লাস 1 চলে আসবে, আর 5 এর সাথে গুণ হয়ে যাবে প্লাস 1। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো আমি কি বলবো না এই এক্স টার্মগুলোকে বাঁদিকে টেনে নাও। ঠিক, তাই একটা করতে পারি, অথবা এদিকে যে মাইনাস 5x মাইনাস 5y লেখা আছে সেটাকে ডান দিকে টেনে নাও, তাহলে কিছুটা এরকম দেখতে লাগবে। যদি এটা সমান চিহ্নের এই জিনিস দুটো সমান চিহ্নের ডান দিকে চলে যায়, তাহলে হবে মাইনাস 5টা হয়ে যাবে প্লাস 5x, মাইনাস 5y টা হয়ে যাবে প্লাস 5y, আর 20 প্লাস 20x প্লাস 20y যেমন ছিল তেমন, আর বাঁদিকে কে পড়ে থাকবে? শুধুমাত্র এই প্লাস 5টা পড়ে থাকবে। বুঝা গেছে আশা করি। এবার বাঁদিকে ডান দিকের পুরো জিনিসটাকে বাঁদিকে লিখে দাও, আর বাঁদিকের পুরো জিনিসটাকে ডান দিকে লিখে দাও, তাহলে হবে 5x প্লাস 5y প্লাস 20x প্লাস 20y, ঠিক, মাইনাস না ইকুয়াল টু 5। এটা যদি আমি যোগ করে দিই, তাহলে 5x এর সাথে 20x যোগ হয়ে যাবে 25x, প্লাস 5y এর সাথে 20y যোগ হয়ে যাবে 25y, ইকুয়াল টু 5। আচ্ছা, ইকুয়াল টু 5টাকে আমি বাদিকে টেনে নিই, হয়ে যাবে মাইনাস 5, ইকুয়াল টু কিছু নেই মানে 0। তো আচ্ছা দেখো তো এই ইকুয়েশনটাকে আমি এই জেনারেল ফর্মে লিখতে পারলাম কি না? জেনারেল ফর্মে কি আছে? ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, আর আমি কি বানিয়ে ফেলেছি না 25x প্লাস 25y মাইনাস 5 ইকুয়ালস টু 0। আমি এটাকে আরেকটু ভালোভাবে লিখতে পারি 25x প্লাস 25y প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5, ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো জেনারেল ফর্ম হলো কিনা? মানে এখানে x আছে, এখানেও x আছে, x এর আগে a মানে কিছু একটা সহগ হিসাবে গুণ আকারে আছে, এখানেও x এর আগে 25টা গুণ আকারে আছে, আবার এখানে y এর আগে b টা গুণ আকারে আছে, তাই y এর আগে 25টাও গুণ আকারে আছে, আর এখানে একটা কনস্ট্যান্ট টার্ম পড়ে আছে c, এখানেও একটা কনস্ট্যান্ট টার্ম -5 পড়ে আছে, ঠিক পড়ে আছে। আশা করি বোঝা গেল। তাহলে আমি এই বড় সড়ো একটা মানে বিদঘুটে টাইপের দেখতে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে এই জেনারেল ফর্মে লিখতে পারলাম।
জেনারেল ফর্মটা হচ্ছে এমন একটা ফর্ম যেখানে পৃথিবীর যে কোনো লিনিয়ার ইকুয়েশন টু ভ্যারিয়েবলকে আমি এই একটা ফর্মে লিখতে পারি। আশা করি এটুকু বোঝা গেছে জেনারেল ফর্মটা কি। আবার জেনারেল ফর্মের মধ্যে থেকেও কিন্তু প্রশ্ন আসে, জান কিরকম প্রশ্ন আসবে না, এরকম ধরো ইকুয়েশন দিয়ে দিয়েছে, তোমাকে বলবে যে এই জেনারেল ফর্মের সাথে কম্পেয়ার করে এ বি আর সি এর ভ্যালু বল। আচ্ছা তুমি যদি কম্পেয়ার করো এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে, তাহলে দুটোকে কম্পেয়ার করলে তুমি কি কি পাচ্ছ না, এক্স এর সাথে যে আছে অর্থাৎ এ, আর এখানে এক্স এর সাথে আছে 25, তাহলে a ইকুয়ালস টু 25 না, এখানে বি এর ওয়াই এর সাথে আছে বি আর ওয়াই এর সাথে আছে 25, তাহলে বি ইকুয়ালস টু 25 না। এমন কোনো কথা নেই যে a এর ভ্যালু যা হবে b এর ভ্যালু তা হবে, একদম এখানে কোইন্সিডেন্সিয়ালি হয়ে গেছে সেটা আলাদা কথা, কিন্তু a আর b এক হতেও পারে নাও হতে পারে। তাহলে দেখো 25 হয়ে গেল। আবার সিটা পড়ে আছে, সি এর সাথে তুমি এই দেখো প্লাস সি আছে এখানে আছে প্লাস -5, তাহলে সিটাকে আমি কত লিখবো -5 যদি আমি কম্পেয়ার করি। তাহলে আশা করি এতটা পর্যন্ত বোঝা গেছে সবার। এবার দেখো এই জেনারেল ফর্মটা লেখার সাথে না কয়েকটা কন্ডিশন লেখা থাকে। কি কন্ডিশন তোমরা হয়তো বুঝতে পারবে আবার নাও বুঝতে পারবে, যদি না বুঝতে পারো কিচ্ছু যায় আসে না, ঠিক আছে, আমাদের কোনো অঙ্ক আটকাবে না যদি তুমি কন্ডিশন না বুঝতে পারো। বলা থাকে যে a, b belongs to r, এখানে rটা কি জিনিস, রিয়েল নাম্বার, rটা কি রিয়েল নাম্বার। এবার দেখো তোমাদের মধ্যে অনেকে কোনটা রিয়েল নাম্বার কোনটা ন্যাচারাল নাম্বার কিংবা কোনটা ইমাজিনারি নাম্বার, ঠিক আছে, কিংবা কোনটা রেশনাল নাম্বার কোনটা ইন্টিজার, এগুলো কিন্তু অনেকে তোমরা বোঝো না, ঠিক আছে, তাই জন্য আমি বলবো যে কন্ডিশনটা স্কিপ করে দিতে, কিন্তু আমি বলছি যারা বুঝতে পারছো শুনে নাও। এখানে কন্ডিশন কি দেওয়া থাকে না a, b belongs to r, মানে a আর b এই যে সহগ দুটো, এই সহগ দুটো কি হবে না r থেকে বিলং করবে, রিয়েল নাম্বার থেকে বিলং করবে, কোন রকম ইমাজিনারি নাম্বার হবে না, a আর b কোন রকম ইমাজিনারি নাম্বার হবে না। আর একটা কি কন্ডিশন থাকে না a 0 হতেও পারে b ও 0 হতে পারে, কিন্তু কোন ইকুয়েশনে a আর b দুজনেই একসাথে 0 কোনদিন সম্ভব না। আচ্ছা মানেটা কি বললাম, আমি ধরো একটা ইকুয়েশন লিখলাম x প্লাস y একটু গ্যাপ দিয়ে লিখেছি প্লাস 50 ইকুয়াল টু 0, এটা বুঝতেই পারছো লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল। আমি x এর আগে লিখলাম 5, ঠিক আছে, আর y এর আগে লিখলাম 0, মানে এইটা b টা যখন 0, যখন b এর ভ্যালু 0 তাহলে y এর আগে যেটা গুণ হিসেবে আছে সেটা 0, y এর সাথে কোনো 0 সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0 হয়ে যায়, তাহলে এটা ইকুয়েশনটা এরকম দেখাবে 5x + 50 = 0। এখানে y টার্মটা খুঁজে পাচ্ছ কোথাও, y টার্মটা দেখতে পাচ্ছ কোথাও, পাচ্ছ না, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল হয়ে গেল না। তার মানে বোঝা যাচ্ছে যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলকে আমি লিখতেই পারি যে আরো একটা ভ্যারিয়েবল আছে, মানে এই ইকুয়েশনটাকে যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলকে আমি ভাবতেই পারি যে এখানে আরো একটা ভ্যারিয়েবল আছে কিন্তু সেটার কোএফিসিয়েন্ট হিসেবে 0 আছে। আমার কথাটা কিন্তু মার্ক করবে যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবলকে আমি লিখতেই পারি যে বা ভাবতেই পারি যে সেখানে আরো একটা রয়েছে, আরো একটা ভ্যারিয়েবল রয়েছে, কিন্তু সেই ভ্যারিয়েবলটার সাথে কত জুড়ে রয়েছে না 0 জুড়ে রয়েছে বা 0 গুণ হিসেবে আছে। যেমন আমি ধরো লিখলাম x + 5 = 7, ঠিক আছে, এখানে x এর সাথে কত গুণ আকারে আছে 1 গুণ আকারে আছে, আমরা দেখে বুঝতে পারছি এটা কি না লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। আমি এটাকে ভাবতেই পারি যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল যেখানে x একটা ভ্যারিয়েবল প্লাস y একটা ভ্যারিয়েবল প্লাস 5 = 0 যেমন 5 = 7 যেমন ছিল তেমন, কিন্তু y এর সাথে 0 গুণ আকারে আছে। যদি 0 গুণ আকারে থাকে তাহলে তো ফার্স্টের ইকুয়েশনটাই পেয়ে গেল।
তার মানে আমি এটা ভাবতেই পারি যে কোনো লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল সেটাই লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল হিসেবে ভাবতে পারি, কিন্তু আরেকটা যেটা ভ্যারিয়েবল থাকবে সেটার কোএফিসিয়েন্ট জিরো হবে, আবার আমি যদি আগের কন্ডিশনগুলোতে ফিরে আসি তাহলে এখানে বলা আছে a, b নট ইকুয়াল টু জিরো, মানে a, b একসাথে জিরো হতে পারে না। যদি আমি লিখি x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু জিরো, এখানে দেখো আমি যদি x এর আগেও জিরো বসাই কোএফিসিয়েন্ট হিসেবে গুণ আকারে, আবার y এর আগেও যদি গুণ আকারে জিরো লিখি, তাহলে কি হচ্ছে না 0 ইন্টু x 0 প্লাস 0 ইন্টু y 0 প্লাস 5 ইকুয়াল টু জিরো। এই কোনো ইকুয়েশন হলো? এই কোনো ইকুয়েশন হলো? তাহলে তো 5 ইকুয়াল টু জিরো হয়ে যাবে। কত হবে? 5 ইকুয়াল টু জিরো হবে। 5 ইকুয়াল টু কখনো জিরো হতে পারে? মানে 5 এর ভ্যালু কি কখনো শূন্য হতে পারে? তার মানে এই কোনো এরকম কোনো ইকুয়েশন এক্সিস্টই করতে পারে না। আশা করি বোঝা গেল। তার মানে a আর b এর ভ্যালু একসাথে জিরো হতে পারে না। একা একা জিরো তো হতেই পারে, কিন্তু একসাথে জিরো হবে না। আশা করি এতটা বোঝা গেছে। আচ্ছা, আমরা আজকের ভিডিওর একদম লাস্ট টপিকে, একটা খুব ছোট্ট টপিক কিন্তু সেন্সিটিভ টপিকে পৌঁছে গেছি। সেই টপিকটা কি না গ্রাফিক্যাল সিগনিফিকেন্স। Of a linear equation in two variable, ঠিক আছে? কি না লিনিয়ার গ্রাফিক্যাল সিগনিফিকেন্স মানে দেখো যে কোনো ইকুয়েশন সেটা লিনিয়ার হোক, কোয়াড্রেটিক হোক, বা যে কোনো পাওয়ার যুক্ত ইকুয়েশন হোক, বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, সেই সব ইকুয়েশন আমাদেরকে একটা গ্রাফের কথা বলে। কিসের কথা বলে? গ্রাফের কথা। কিরকম বিষয়? গ্রাফ কিরকম দেখতে আমরা সবাই জানি যে দুটো ডান্ডা থাকে, একটা এরকম ভার্টিক্যাল ডান্ডা থাকে আর একটা এরকম হরিজন্টাল ডান্ডা থাকে, তাই তো? বা বলা ভালো অক্ষ থাকে বা অ্যাক্সিস থাকে। এই ভার্টিক্যাল যে লাইনটা থাকে সেটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস, আর যেটা হরিজন্টাল অ্যাক্সিস থাকে সেটাকে আমরা বলি কি? সবাই বলো এক্স অ্যাক্সিস। ঠিক যে একটা ভার্টিক্যাল লাইন থাকে, একটা হরিজন্টাল লাইন থাকে। ভার্টিক্যাল লাইনটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস আর হরিজন্টাল লাইনটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস। আচ্ছা, এখানে কিছু দাগ টানাও থাকে। এখানে কিছু লাইন টানাও থাকে। সেগুলোকে আমরা বলি 1 2 3 4 5 6 7 8 9 and so on। আর এদিকে কি থাকে না -1 -2 -3 -4 -5 and so on, ঠিক? আর এদিকেও সেম ভাবে থাকে 1 2 3 4 5 and so on। আর নিচের দিকে থাকে -1 -2 -3 -4 -5 -6 and so on, ঠিক? এটাই তো আমরা গ্রাফ বুঝি, মানে এটাকেই তো আমরা গ্রাফ শীটে আমরা এরকমই কিছু দেখতে পাই, তাই তো? আচ্ছা, যখন আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া থাকে, যে সাপোজ ধরো ইজি একটা ইকুয়েশন বলি x plus y equals to 5, তাহলে y equal to কত হবে? 5 minus x আমি লিখতে পারি। তারপর একটা আমি ছক কাটতে পারি এরকম দেখতে। আর
আর অনেক কটা লাইন আমি টানতে পারি। আচ্ছা, যদি আমি এই জায়গাটায় এই ফরমেশনটায় এক্স এর জায়গায় 1 লিখি, সেই জায়গায় আমি যদি 1 লিখি, তাহলে y এর ভ্যালু কত পাবো? x যদি 1 হয় তাহলে 5 মাইনাস 1 কত হয়? 4। তার মানে y ইকুয়াল টু 4 হবে। তাহলে y এর আমি প্রথম কোপটায় বা প্রথম ছকে y এর জায়গায় 4 লিখতে পারি। সেম ভাবে আমি যদি x এর জায়গায় 2 বসাই, তাহলে x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে দেখো 5 মাইনাস 2 করলে কত হয়? 3। সেই 3টা আমি y এর জায়গায় লিখবো, কারণ y এর ভ্যালু তখন আমরা চলে আসবে 3। যদি আমি x এর জায়গায় 2 বসাই তাহলে 5 মাইনাস 2 3। আবার সেম ভাবে যদি আমি x এর জায়গায় 3 বসাই, অথবা 3 বসালে এখানে 2 হবে দেখতে পাচ্ছ, বা x এর জায়গায় যা খুশি একটা ভ্যালু আমি যদি 10 বসাই, তাহলে x এর জায়গায় আমি যদি 10 বসাই, তাহলে এটা হয়ে যাবে y ইকুয়ালস টু 5 মাইনাস 10, y ইকুয়াল টু মাইনাস 5। ঠিক, তাহলে এখানে চলে আসবে মাইনাস 5। আবার যদি আমি x এর জায়গায় চাইলে 21 বসাই, চেয়েছি মানে বসাতেই পারি, x এর জায়গায় আমি যদি 21 বসাই, তাহলে y এর জায়গায় কত আসবে? 5 মাইনাস 21 ইকুয়াল টু কত? 14 না 16। ঠিক, তাহলে এখানে আমরা বলতে পারবো মাইনাস 16। বোঝা গেল? আমি বলেছিলাম যে একটা ইকুয়েশনের, একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের তার ইনফাইনাইট সংখ্যক রুট থাকতে পারে। তো এইগুলো হচ্ছে কয়েকটা, আমি 4খানা রুট মাত্র লিখেছি। আরো কত থাকতে পারে? ইনফাইনাইট থাকতে পারে, মানে থাকবেই আর কি, থাকতে পারে নয়, থাকবেই। আমি কটা লিখেছি? 4টে লিখেছি। তো এক্স এর একটা ভ্যালু আর ওয়াই এর একটা ভ্যালু। আমি তো এই গ্রাফে যদি কোনো পয়েন্ট লিখে থাকে, কোঅর্ডিনেট জিওমেট্রি হিসেবে আমরা জানি যে পয়েন্টার ভ্যালু হচ্ছে এক্স কমা ওয়াই, তাই না? এক্স এর একটা ভ্যালু, ওয়াই এর একটা ভ্যালু। ঠিক, তাহলে আর এখানে আমরা কি পেয়েছি? এক্স এর একটা ভ্যালু, তার করসপন্ডিং ওয়াই এর একটা ভ্যালু। এক্স এর একটা ভ্যালু আর তার করসপন্ডিং ওয়াই এর একটা ভ্যালু, মানে 1,4। তাহলে আমি যদি গ্রাফে আমি লেখার চেষ্টা করি, এই গ্রাফ অনুযায়ী আমি ভুজ হিসেবে 1 ঘর পর্যন্ত যাই, আর তারপর যদি 4 ঘর ওপরে উঠি, তাহলে এরকম জায়গায় আমি একটা পয়েন্ট পেয়ে যাবো না? মানে এই ইকুয়েশনটার প্রথম রুটটা অনুযায়ী আমি একটা এরকম জায়গায় পয়েন্ট পেয়ে যাবো না? পাবো না? ভালো করে বোঝার চেষ্টা করবি। একটা ইকুয়েশন থেকে আমি প্রথম একটা রুট পেলাম x, y, সেই x, y এর রুটটাকে আমি এইরকম একটা জায়গায় পয়েন্ট করলাম গ্রাফ শিটের মধ্যে। আবার পরে আছে 2, 3, মানে x যখন 2 তখন y 3, মানে আমি এটা যদি পয়েন্ট করি তাহলে 2 আর এখানে 3, এরকম জায়গায় একটা পয়েন্ট পেয়ে গেলাম না? এই পরের সেকেন্ড রুটটাকে ব্যবহার করে আমি এরকম জায়গায় একটা পয়েন্ট পেয়ে গেলাম। আবার আমি যদি থার্ড রুটটাকে ইউজ করি 10, -5, মানে x যখন 10, যখন x এর জায়গায় আমি 10 বসাবো, তখন y এর জায়গায় আমি কি পাবো? না, y এর ভ্যালু আমরা পাবো -5। তো x কে আমি 10 ঘর পর্যন্ত টেনে আনলাম, এখানে 10 ঘর পর্যন্ত আছে, হ্যাঁ ধরে নাও এই যে এরকম জায়গায় 10 ঘর, মানে এতটা এগিয়ে এখানে 10, আর y কত? -5। তার জন্য আমাদেরকে নিচের দিকে নামতে হবে। ধরো এই 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এই রকম জায়গায় আমরা পাবো একটা -5। এরকম জায়গায় আমি পেলাম -5। আশা করি বোঝা যাচ্ছে। আর একটা ভ্যালু আছে 21, -16, সেটা আমি ধরে নাও এরকম কোনো জায়গায় পেলাম 21, -16, কারণ আরো এইদিকে 21 ঘর যেতে হবে, তারপর -16 ঘর নিচে নামতে হবে। আচ্ছা, এবার যদি আমি এই লাইনগুলোকে জয়েন করে দিই, কি পাবো? আচ্ছা, এটা একটা কি পেলাম? যদি আমি প্রপার স্কেল বসিয়ে এই লাইনটা এরকম এই পয়েন্টগুলোকে জয়েন করে দিই, তাহলে আমি কি পেলাম বলো তো? কি পেলাম? একটা স্ট্রেট লাইন পেলাম না? একটা সরল রেখা পেলাম না? হ্যাঁ, এবার আমি খালি হাতে এঁকেছি বলে এটা একটু বেঁকে গেছে লাইনটা, সেটাকে কেউ বক্ররেখা ভাববে না, কিন্তু এটা একটা স্ট্রেট লাইন। তুমি যদি গ্রাফ শিটে অ্যাকচুয়াল ইকুয়েশন নিয়ে এরকম ভ্যালু পুট করে বসাতে চাও, তাহলে একটা তুমি স্ট্রেট লাইন পাবে। সবাই এটা করে দেখবে তো, কতজনে এরকম স্ট্রেট লাইন পেলে আমাকে কমেন্ট সেকশনে ইয়েস জানাবে, ঠিক আছে? যারা এরকম একটা ইকুয়েশন নিয়ে তাকে এরকম ছকে
রুট বার করে সেটা দিয়ে একটা গ্রাফ আঁকার চেষ্টা করে স্ট্রেট লাইন পেয়েছো, তারা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানাবে। তার মানে বোঝা গেল যে একটা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল আমাদেরকে সবসময় একটা গ্রাফ দেবে। আবার সেই গ্রাফটা কিরকম, সেই গ্রাফটা হচ্ছে যে স্ট্রেট লাইনের গ্রাফ। তো আশা করি বোঝা গেল। আবার দেখো এই স্ট্রেট লাইনের গ্রাফটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে তো, যাদেরকে আমরা এখানে পেয়েছি। আর একটা স্ট্রেট লাইন কি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট দিয়ে তৈরি। তার মানে এরকম জায়গায় ধরো আরেকটা পয়েন্ট যেটার কোঅর্ডিনেট 3,2, তাই তো 3,2, সেটাও আমাদের কি হয়ে যাবে বলো তো? সেটাও হয়ে যাবে আমাদের ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমি প্রথমে লিখে দিলাম, সেটার একটা রুট। আশা করি বোঝা গেল। তো আমি যেটা বোঝাতে চাইছি যে কোনো ইকুয়েশন লিনিয়ার হোক বা কোয়াড্রেটিক হোক বা যে কোনো পাওয়ার অনুযায়ী বা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, তার একটা গ্রাফ থাকে। কিন্তু লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ না সবসময় একটা স্ট্রেট লাইন হয়। লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ একটা কি হয়, স্ট্রেট লাইন হয়। তো আশা করি এই পর্যন্ত সবার বোঝা গেছে, গ্রাফিক্যাল সিগনিফিকেন্সটা বোঝা গেছে। আচ্ছা, আমাদের লাস্ট এটাই টপিকটা ছিল। আশা করি যদি পুরো ভিডিওটা সবাই বোঝা গেছে, এবং লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। এখানেই আমরা ভিডিওটাকে শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি 1 ঘন্টা বা 1 ঘন্টা আরও 5-10 মিনিট হয়ে গেছে। তো আর বেশি না বাড়িয়ে, যেহেতু আমাদের থিওরি পোর্শনটা আজকের পুরো ভিডিওটাই কমপ্লিট হয়ে গেল, এর পরের ভিডিওতে আমরা কি দেখবো না, এর পরের ভিডিওতে আমরা 9-এর যে পোর্শনটুকু রয়েছে, অ্যাকচুয়াল পোর্শন, যে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন কি টু ভ্যারিয়েবল। ওকে, মানে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, মানে আমরা তো আজকে দেখলাম যে একখানা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল থাকলে তার রুটস কি করে আমরা পাই। কি করে পাই বলতে ওই গেস করে বা ওই যে ছকটা বার করলাম সেই অনুযায়ী আমরা রুট পাবো। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেরকম প্রশ্ন আসবে সেটা হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া থাকবে না, আমাদেরকে দুটো ইকুয়েশন দেবে, এবং তার সাথে বলে দেবে যে দুটো ইকুয়েশনকে ব্যবহার করে আমাদেরকে একটা মাত্র রুট বার করতে। আমরা কি জানলাম না, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলের অসংখ্য বা ইনফাইনাইট নাম্বার অফ রুট থাকতে পারে, কিন্তু যদি আমাকে দুটো দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা মাত্র রুট থাকবে, যেটা আমরা কিন্তু সামনের ভিডিওতে দেখব। ঠিক আছে, সামনের ভিডিওতে আমরা তাহলে ইকুয়েশন সলভ করার 4খানা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং দেখব যে একটা রুট কী করে বেরোচ্ছে, প্লাস আরও কিছু হয়তো ইকুয়েশন কনস্ট্রাকশনের ওপরে কিছু কথা বলবো, কিছু প্রবলেম দেখে নেব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো যদি ডাউট থাকে, বা প্রিভিয়াস ভিডিওগুলোর ওপরেও যদি কোনো ডাউট থাকে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর সাথে সাথে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে।